হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এই যে ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ সংক্রান্ত রাজশাহী বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে এই যে প্রশ্নটি উপস্থাপন করলাম, একটু বড় করে আমি উপস্থাপন করেছি যাতে শিক্ষার্থীরা ভালো মতো বুঝতে পারে। এখানে একটি আর্থিক অবস্থার বিবরণী দেওয়া আছে, দায়সমূহ মালিকানা সত্ত্ব দেওয়া আছে বাম দিকে, ডান দিকে সম্পদসমূহ দেওয়া আছে। এই তথ্যের আলোকে ক নম্বরে বলেছে কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয় করো। কার্যকরী মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তো তথ্যের আলোকে আমরা এখন নির্ণয় করব। তো নির্ণয় করার জন্য উদ্দীপকটা আমি উপরে নিয়ে রাখলাম, নিচের সমাধান করব। কার্যকরী মূলধন সমান চলতি সম্পদ মাইনাস চলতি দায়। চলতি সম্পদ মাইনাস চলতি দায়, এটা হচ্ছে কার্যকরী মূলধন অনুপাতের সূত্র। তো চলতি সম্পদ আবার আমরা আলাদা বের করব। চলতি সম্পদটা আলাদা বের করে নিতে পারি। এইখানে যে তথ্য আছে তার মধ্যে এই যে মজুদ পণ্য আর দেনাদার, এই দুটো চলতি সম্পদ, মজুদ পণ্য আর দেনাদার, মাইনাস পাওনাদার চলতি দায়। একটি মাত্র চলতি দায় আছে, আর চলতি দায় নাই। আমি আবারও বলছি, লক্ষ্য করি, কার্যকরী মূলধনের আরেক নাম চলতি মূলধন। কার্যকরী মূলধন আর চলতি মূলধন এক। কার্যকরী মূলধন আর চলতি মূলধন এক, বিষয়টি মনে রাখবো। চলতি সম্পদ না কিন্তু, চলতি মূলধন আর কার্যকরী মূলধন এক কথা। তো কার্যকরী মূলধন সমান চলতি সম্পদ মাইনাস চলতি দায়, এটা হচ্ছে সূত্র। চলতি সম্পদ কোনগুলি? দুইটা ছিল, মজুদ পণ্য দেনাদার, মজুদ পণ্য দেনাদার। আর চলতি দায়, দায় পাশে থাকবে নিশ্চয়, একটি মাত্র আছে পাওনাদার। তাহলে আমরা এখন যোগ করব 80,000 আর 70,000 যোগ করে সেখান থেকে মাইনাস করব এই পাওনাদার 50,000, 50,000। এটা যোগ বিয়োগ করে 1,50,000 হবে, সেখান থেকে 50,000 বিয়োগ করে 1 লাখ। 1 লক্ষ টাকা হচ্ছে আমাদের কার্যকরী মূলধন বা চলতি মূলধন, বিষয়টি মনে রাখবো। ক নাম্বার শেষ। আবার উদ্দীপকে ফিরে যাব। খতে কি বলেছিল দেখি। খ নম্বরে বলেছে মোট লাভ অনুপাত নিট লাভের অনুপাত নির্ণয় করো। তো মোট লাভের সূত্র হচ্ছে মোট লাভ বা নিচে বিক্রয় গুণ 100। তো মোট লাভ দেওয়া আছে, বিক্রয় দেওয়া আছে। নিট লাভের সূত্র হচ্ছে উপরে নিট লাভ, নিচে বিক্রয় গুণ 100। তো নিট লাভ দেওয়া আছে, বিক্রয় দেওয়া আছে, তার মানে সহজ। খ নম্বর একদম সহজ। যাই সমাধানের চেষ্টা করি। এই যে মোট মুনাফার অনুপাত সমান, উপরে আমি আবার উদ্দীপকটা দিয়ে এসে রাখলাম, নিচের এটা উত্তর। উপরে কিন্তু প্রশ্ন, উপরে লিখব মোট মুনাফা, নিচে বিক্রয়, বিক্রয় বা নিট বিক্রয়। এবার মান বসাবো, গুণ 100 মান বসাবো, তাই না? এখানে ধারে ক্রয় 70,000 টাকা, ক্রয় কিন্তু এখানে আসবে না, কারণ মোট মুনাফার সাথে বিক্রয়ের সম্পর্ক, বিক্রয়ের উপর মোট মুনাফার অনুপাত সেটা বোঝায়। তা বিক্রয়ের উপর মোট মুনাফার হার বোঝায়, সেজন্য নিচে বিক্রয়ের উপর মুনাফার হার কত, সেজন্য নিচে বিক্রয়, উপরে মোট মুনাফা গুণ 100। মোট মুনাফা কত আছে প্রশ্ন দেয়া, এই যে 20,000, দাগ দিয়ে উপরে মোট মুনাফার পরিবর্তে লিখব 20,000। বিক্রয় দেওয়া আছে 1 লাখ গুণ 100। এখন শিক্ষার্থীদের মনে হতে পারে এখানে আমি সূত্রে লিখলাম নিট বিক্রয়, বাট এখানে আছে মোট বিক্রয়, তাই না? তা এই টাকাটা কেন লিখলাম? একটি বিষয় বলে রাখি, অঙ্কে যদি বিক্রয় ফেরত বা বিক্রয় বাট্টা এরকম কিছু না থাকে, বিক্রয় থেকে যদি কোনো কিছু ফেরত দেওয়ার না যায়, সুযোগ না থাকে, সেক্ষেত্রে যাহা মোট বিক্রয় তাহাই নিট বিক্রয়। কারণ মোট বিক্রয় নিট বিক্রয়ের পার্থক্য হচ্ছে মোট বিক্রয় থেকে ফেরত বিক্রয় বাট্টা এগুলি বিয়োগ করে না আমরা নিট বিক্রয় পাই। তো এখানে তো বাদ দেওয়ার মতো কিছু নাই, সেজন্য মোট বিক্রয়টা এখানে নিট বিক্রয় হিসেবে গণ্য হবে। এবার আমরা কি করব? সমাধান করব। এইটা দিয়ে এটাকে এটা দিয়ে গুণ করে এটা দিয়ে ভাগ করলে আমরা পাবো 20%, মোট মুনাফার হার 20%। এইখানে আমরা একটু মন্তব্য লিখে দিতে পারি যে মোট মুনাফার আদর্শ অনুপাত 20% থেকে 30% আনুমানিক। তো এখানে 20% হচ্ছে মানে ব্যবসার অবস্থা ভালো, ব্যবসার অবস্থা ভালো, মোট লাভ যত বেশি হবে তত ভালো। তো নিট মুনাফার অনুপাত করার জন্য আবার উদ্দীপকটা উপরে নিয়ে এসে রাখলাম। এটা দেখে দেখে আমরা নিট মুনাফার অনুপাত নির্ণয় করব। উপরে নিট মুনাফা, নিচে বিক্রয়, সূত্রটা হচ্ছে গুণে 100। এটা হচ্ছে সূত্র। সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে, সূত্র মনে না রাখলে অঙ্ক করা কঠিন হবে, তাই একটু মনে রাখার চেষ্টা করব। দাগ দিব। এখানে অঙ্কে নিট লাভ দেওয়া আছে 5,000, বিক্রয় দেওয়া আছে 1 লক্ষ গুণে 100। এটা ক্যালকুলেশন করে পাবো সম্ভবত 5%, 5%। এইখানেও আমরা লিখতে পারি নিট মুনাফার আদর্শ মান 10 থেকে 20%, 5% ভালো না, সন্তোষজনক না, লিখতে পারি এইভাবে। তো এই হচ্ছে আমাদের খ নাম্বারের উত্তর।
এবার গ নম্বরে বলেছিল দেনাদার আবর্তন অনুপাত পাওনাদার আবর্তন অনুপাত নির্ণয় করো। তো দেনাদার আবর্তন অনুপাত হচ্ছে উপরে ধারে বিক্রয় নিচ্ছে, এই বিশেষ করে পাওনাদার দেনাদার উপরে ধারে বিক্রয় নিচ্ছে দেনাদার প্লাস প্রাপ্য বিল, আর পাওনাদার আবর্তন অনুপাত হচ্ছে উপরে ধারে ক্রয় নিচ্ছে পাওনাদার প্লাস প্রদেয় বিল। যাই সমাধানের চেষ্টা করি। দেনাদার আবর্তন অনুপাতটা আগে লিখি, আবার উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম। এখানে একটি বিষয় আমি বারবার বলছি, উপরেটা কিন্তু প্রশ্ন, এটা আমরা উত্তর হিসাবে লিখব না, উত্তর নিচেরটা এটুকু উত্তর, কিন্তু আমি এটা দেখে করার জন্য উপরে নিয়ে এসেছি। দেনাদার আবর্তন অনুপাতের উপরে লিখব ধারে বিক্রয় নিচে দেনাদার এবং প্রাপ্য হিসাবে যোগফল। তো প্রাপ্য হিসাবে এখানে দেনাদার আর প্রাপ্য বিলের যোগফল, দেনাদার আর প্রাপ্য বিলের যোগফল, এখানে প্রাপ্য বিল নাই, প্রাপ্য হিসাবে আর দেনাদার কিন্তু এক কথা। তাই আমরা এখানে ধারে বিক্রয়, এই অঙ্কে ধারে বিক্রয় দেওয়া নেই, কিন্তু মোট বিক্রয় দেওয়া আছে। তো মোট বিক্রয়কে আমরা ধারে ধরে হিসেব করব। ধারে বিক্রয় বের করার সুযোগ না থাকলে যা মোট বিক্রয় তা ধারে বিক্রয় ধরে হিসেব করব। আর নিচে হবে দেনাদার 70,000। এবার এখানে সমান দিব, এখানে কিন্তু 100 দিয়ে গুণ হবে না, সব জায়গায় 100 দিয়ে গুণ হয় না, খেয়াল রাখবো। কিন্তু 1 লক্ষকে 70 দিয়ে গুণ করলে হবে 1.343 বার হবে, উত্তর হবে বার। আবর্তন কথাটা থাকলে উত্তরের শেষে বার লিখবো, বয়াকার বার লিখবো, এত বার আবর্তন করেছে। এই ছিল দেনাদার আবর্তন অনুপাত। দেনাদারের সাথে ধারে বিক্রয়ের সম্পর্ক, বিষয়টি খেয়াল রাখবো। ধারে বিক্রয়ের ফলে দেনাদারের সৃষ্টি হয়। এবার আসি পাওনাদার আবর্তন অনুপাত, আবার উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম, এই নিচেরটা উত্তর। উপরে লিখবো পাওনা ধারে ক্রয়, নিচে পাওনাদার। এই যে ধারে ক্রয় কিন্তু প্রশ্ন দেওয়া আছে 70,000, ধারে ক্রয় প্রশ্ন দেওয়া আছে 70,000, আর পাওনাদার হচ্ছে এই যে পাওনাদার 50,000 50,000 সমান দিয়ে এটা। তো এবার আমরা ক্যালকুলেশন করব। মান বসানোর পরে 70,000কে 50,000 দিয়ে ভাগ করলে 1.4 1.4:1 হবে, বার হবে, 1.4 বার হবে, বার ইস্টু 1 হবে না, কারণ আবর্তন কথাটা থাকলে উত্তরে বার লিখতে হয়, মানে এত বার আবর্তন করেছে। তো আমাদের উত্তর এখানে এইটুকু, আর আগে আবার নিচে কিছু ছিল, এই দুটো অংশ, এটা 2 নম্বরের উত্তর। উপরেটা কিন্তু প্রশ্ন, বারবার বলছি আমি। তো এইভাবে আমরা সমাধান করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।